হ্যালো বন্ধুরা, আমি জয়। আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারবো। গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। অয়ন লম্বা শ্বাস ফেলছে, মুখশ্রী বেশ করুন রুদ্ধশ্বাস নিয়ে একটু নরম গলায় বলল, তোমার কি মায়া নেই? আমি কি এভাবে গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরে বেড়াবো? জানো কতটা ঘুম পেয়েছে আমার। এভাবে ঘুমোনো যায় না, শরীর ব্যথা করছে। সাবিয়া চোরা চাহনি নিক্ষেপ করলো। প্রচণ্ড মায়া হলো, তবে তার গলাটাও শুকিয়ে আছে, অনুভূতি ঝেঁকে বসেছে, বুকটা ধরপড় করছে। অয়নকে সে কীভাবে বলবে ভয়টা সে নিজে পাচ্ছে? অয়নকে সে কীভাবে বলবে ভয়টা সে নিজেকে নিয়ে পাচ্ছে? নিজের উপর তো তার ভরসা নেই। খুব ভেবেচিন্তে ছোট গলায় বলল, আচ্ছা ঠিক আছে। অয়ন যেমন উগ্র সমুদ্রে জাহাজ পেয়ে বসেছে, উড়োজাহাজের গতিতে ছুটল। বাছাই করা হোটেলে রিজার্ভ করে রেখেছিল, সোজা সাপটা গিয়ে পৌঁছালো। সাবিয়া বিরক্ত হলো বটে, ছেলেটা প্রচণ্ড খারাপ, খারাপের ঘরে খারাপ। এতক্ষণ যাবৎ মুখটাকে প্যাঁচার ন্যায় করে রেখেছিল। খুব গোছালো দীর্ঘ কামরা, বড় বিছানা। সাবিয়া ইনিবিনি বলল, আর একটা রুম নেওয়া যাবে না? অয়ন শুনেও তেমন শুনল না, টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। প্রশস্ত দীর্ঘ পিঠ সাবিয়ার চোখের সামনে, বুকটা ধক করে উঠল, দৃষ্টি নড়ে চড়ে গেল, শ্বাস প্রশ্বাস অশান্ত। এদিক সেদিক নজর ঘোরাতে চাইল, পাল বেহায়া চোখে জোড়া ফুলো বাহু দেখতে ব্যস্ত, ওয়ার্কআউট করা শরীর দেখতে আকর্ষণীয়। নজর ফেরানো দেয়, অয়ন বেহায়ার ন্যায় ঘুরে দাঁড়ালো। সাবিয়া গোপনে হাঁসফাঁস করে বারান্দায় ছুতোয় চলে গেল। অয়ন আনমনে হাসলো, ওয়াশরুমে গেল। সাবিয়াকে সে মোটেও বিরক্ত করবে না, কোনো স্পর্শও করবে না। সে সাবিয়াকে বাধ্য করবে যেচে এসে তার স্পর্শ নিতে, তার স্পর্শের আকাঙ্ক্ষা করতে। পিল নিয়েছিস? কই দেখি, বড় হাকর। কিসের পিল ছিল বলেন আগে? তন্ময় মহাবিরক্ত হলো, দু আঙুল দিয়ে অরুর ঠোঁট চেপে ধরল, চোখ রাঙিয়ে ইশারায় বোঝালো মুখ খুলতে। অরু তবুও খুলছে না, নাছর বান্দা। তন্ময় টেবিলের দিকে এগোলো, আরেকটা নিবে ঔষধ এমন হাবভাব, সেটা দেখে অরু ঘাবড়ে গেল। ছটপট করে মুখ খুলে তন্ময়ের সামনে দাঁড়ালো। এই যে দেখেন, আমি খেয়েছি, সত্যি দেখেন। তন্ময় সে ছোট মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, গোলাপি ঠোঁট দুপাশে ছড়িয়ে, ফুলো গালজোড়া খুব আকর্ষণ করছে দেখতে। তন্ময়কে ডাকছে যেন। সে মুখ বাড়ালো, শক্ত করে কামড় বসালো তুলতুলে নরম গালে। হঠাৎ আক্রমণ হয়ে অরু তাজ্জব কিংকর্তব্য বিমূঢ় এবং ব্যথিত। এমন তার তন্ময় ভাই করছে বিশ্বাস করতে পারল না। বড় বড় গোল চোখে দেখতে থাকলো। তন্ময় হাসলো নির্বিকার ভঙ্গিতে, হেসে গাল টেনে ধরল। ট্রাস্ট করব? আমি তো আমাদের ভালোই চাই। আমাদের? অরু খানিকটা লজ্জাও পেল, একটু কষ্ট পেল না, কিন্তু সে তো ভালোই চায় তাই না? ভালোর জন্য একটু মিথ্যে বললে কিছু হয় না। মাহিন অধিষ্ঠ ভঙ্গিতে সোফায় বসে, মুখশ্রী বড্ড নাজুক, বেচারার প্রচণ্ড ক্ষেপে আছে প্রকৃতির উপর। এসব রোমান্টিক ওয়েদার কি তার জন্য নাকি? যদি তার জন্যই না হয় তাহলে দরকার নেই এরকম ওয়েদারের। সে ঘুরতে এসেছে, ঘুরবে। রোমান্টিক বৃষ্টি দেখে সে যাকে তাকে নিয়ে ভাবতে বসবে না। বাল বৃষ্টিও তন্ময় সাইডে মনে হয়। হানিমুনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সব ওয়েস দিয়ে দিচ্ছে স্যালারি। আর আমরা যে ট্যুরে দিব ভেবে আসলাম, সেটা কি হবে? বেরোতেই পাচ্ছি না, সকাল থেকে বৃষ্টি, দেখতে দেখতে বিকেল, সন্ধ্যা ঘনিয়ে আসবে। ভাই ঘোরাফেরা কি আদৌ হবে? তন্ময় ভ্রুক্ষেপহীন চুপচাপ বন্ধুদের মধ্যে বসে মাহিনকে থমথমে চেহারায় চটচটে মেজাজে বকবক নির্বিকার ভঙ্গিতে শুনছে। ইব্রাহিম শব্দ করে হাসলো, সেলফোন পকেটে ঢোকালো, সাজেশন দিল, রেইনকোট পরে নে, চল তারপর বাইক নিয়ে বেরোয়, ব্যাপারটা জোশ হবে। হ্যাঁ, তারপর ব্যাচেলার আমি কোনো চিপায় পড়ে মোটরে ঘাল চাই। রাস্তাঘাটে উন্নয়নে জোয়ারে ভেসে বেড়াচ্ছে, আমাকেও ভাসিয়ে দিবি শালা। তুই কোনো বেটা না। আমি তো ব্যাটি। দে বাবা বিয়ে দে, পক পক করে মাথা কাজ, কাজে কাজ তো।
মাথা গরম মাহিনকে থামতে সুহানি নরম সুরে বলল, আচ্ছা হোম গেমস খেলি, আরেকটা নাইট ইভেন্ট। হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার? বাগানে তো ব্যবস্থা করাই, আমরা শুধু খাবারটা সেট করব, গান টান বাজাবো, খাবো, এনজয় করব, কেমন হবে? মাহিন তার বিরক্ত মুখ খুলবে ভাব পূর্বে সুহানি ওয়ার্নিং দিল, খবরদার আমাকে তেতো কথা শোনাতে আসবি না, মনে রাখবি আমি মেয়ে। কলিজায় কেটে দিয়ে দিই, তুই ভুনা খিচুড়ি করে সবাইকে বিলিয়ে দে বালসাল। মাথা গরম মাহিনের তেতো কথা কম বেশি গ্রুপের সবাই গিলে কেউ আর আগ বাড়িয়ে সাজেশন দিতে গেল না। তন্ময় দুপাশে মাথা নাড়ালো, তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কেয়ারটেকার চাচাকে বলল, 2টো ছাতা হবে? থাকলে 3 চাচা। কেয়ারটেকার চাচা জি বলে ছুটে গেল। মিনিট 5-এর মধ্যে নিয়ে আসলো, এগিয়ে দিল। তন্ময় একটা ছাতা নিয়ে আর একটা মাহিনের দিকে ছুঁড়ে মারল। নে আয় বাইরে। ছ্যাত করে উঠে দাঁড়ালো মাহিন, ছাতা হাতেই ধেই ধেই করে তন্ময়ের পিছু পিছু গেল। বিরক্তিতে রীতিমতো চাপা কাঁপছে। কাকে ঝাড়া যায়? তন্ময়কে তো একদমই নয়। এই ছেলে দেখতে শান্ত, কিন্তু মুখ চললে অশান্ত। খবর করে দিবে তার। এক প্রকার বাধ্য ছেলের ন্যায় বেরোলো। তন্ময় ছাতা মাথায় যাচ্ছে বাগানের দিকে। মাহিন পিছু চলল, উদাসীন পায়ের গতি। দুজনেই বাগানের দিকে নিরিবিলি জায়গায় আসতেই থামলো। দুজনের দৃষ্টি এদিক সেদিক, নীরবতা ভাঙল। মাহিন, আমার দেখ কত মেয়ে পেছনে ঘুরছে, কাউন্ট করে শেষ করতে পারবি দোষ? পারবি না। অথচ আধ বয়সী ছোট ইঁদুর একটা মেয়ে আমাকে বুড়ো আঙুল দেখায়। আমি মাহিনের কল রিসিভ করে না। কত বড় সাহস! এসব একটুখানি মেয়েদের আমার দাম বুঝবে কিভাবে, কদর করবে কিভাবে? জানেই না আমি কে। শালা কত মেয়ে পিছু ঘোরালাম, ডেট করলাম, ছুঁড়ে মারলাম, হিসেব নেই। আর এখন এই বয়সে এসে কী সব দেখতে হচ্ছে। পরিষ্কার করে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। ওই মেয়েটা মানে মার্জি, ওর ছবি আছে? তন্ময় মাথা ঘোরালো, নিবিড়ভাবে মাহিনকে পর্যবেক্ষণ করছে। মাহিন নড়ে চড়ে ওঠে। এইভাবে তাকাস কেন? লাগবে কিভাবে? থাকলে দেখা। তন্ময় পকেটে হাত দিল, সেলফোন বের করবে, হুট করে মাথা উঁচু করলো। অবশ্যই চোখ গেল উপরে। দোতলার পশ্চিম দিকের বারান্দায় তার বোকাশোকা অরু দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে। এভাবে থাকলে ধীরে ধীরে ভিজে যাবে তো, ঠান্ডা লাগবে, তারপর সারাদিন নাক ধরে বসে থাকবে। তন্ময় পা বাড়ালো ঘরের দিকে, যাবার আগে বলে গেল, পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম শব্দে। প্রকৃতি বড্ড ঠান্ডা, শান্ত। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট শ্যাতলা, গাছগাছালির নরম এবং ভেজা। আবহাওয়া জানান দিচ্ছে এই ঝুম বৃষ্টি নামবে বলে। হুট করে বৃষ্টি নামলে ওরু ভিজে যেতে পারে। সে তো বারান্দায় দাঁড়িয়ে, আসমানের নিচে শটান মেরে, নড়চড় নেই। এক মনে চিন্তিত মুখে আকাশ কুসুম ভাবনায় মশগুল। এত সব ভাবতে গিয়ে ভুলেই বসেছে জগৎ। তার তন্ময় ভাইয়া ভীষণ দায়িত্বশীল এবং ধৈর্যবান ব্যক্তি। উপর দিয়ে একটু গম্ভীর আর থমথমে চেহারার অধিকারী, তবে ভেতরটা একদম নরম তুলতুলে। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই যে এই লোক বাচ্চা কাচ্চা কতটা পছন্দ করে। ছোটবেলা থেকেই তন্ময়কে দেখে এসেছে, খুব করে চিনে তন্ময়কে। এই যে দীপ্তকে তন্ময় পেলেছে বললে মোটেও ভুল হবে না। ছোট থেকে দীপ্তই তন্ময় বলতে অজ্ঞান। রাত বিরেতে মায়ের বুকে দুধ ফেলে তন্ময়ের সঙ্গে ঘুমিয়েছে। দিনের পর দিন নেই, সকাল নেই, তন্ময় তার মর্জি মোতাবেক ঘুরতে বের হয়েছে। এমনকি কোলে করে অফিসও গিয়েছে, পাশে রেখে মিটিং সেরেছে। ছোট বোন সাবিহাকেও কম আদরে পালেনি সে। যা চেয়েছে তাই দিয়েছে, না নেই এমন কিছু। এসব বিচিত্র চিত্র সকাল থেকে হানা দিচ্ছে ওর মস্তিষ্কে। তার তন্ময় ভাইয়া একজন সুপুরুষ, ভালো ছেলে, ভালো ভাই, তেমনি একজন ভালো হাজব্যান্ড। ভবিষ্যতে নিশ্চয়ই একজন ভালো বেস্ট বাবাও হবে। তবে ওরও খুব করে চায় তন্ময় বাবা হোক, সে মা, তাদের দুজনের অংশ আসুক। হ্যাঁ, তাদের বিয়ের বয়স কম, সে খুব ছোট, তার সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ে আছে। তাতে কি, তন্ময় তো আর বাবা হওয়ার বয়স হয়েছে, তাতেই হবে। সকাল থেকে গিল্টি ফিল করা অরু আকাশ কুসুম ভেবে মনকে শান্ত করলো। অতি ভেবেচিন্তে সে আর পিলের বিষয়টি তন্ময়কে বলবে না। ভাবলো তাকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিলেও বলবে না। যখন তন্ময় জানবে সে নিশ্চয়ই একটা চর মারবে তাকে। মারুক, ওরু সহ্য করে নেবে সব কিছু। মুখ এই ছোট্ট মধ্যে কি কিছু পাকাচ্ছিস? ওরু চমকে উঠল।
ভীষণ ভরকে গিয়েছে, রীতিমতো কেঁপে উঠেছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। অরুর বেলাও বুঝি তাই। তড়িৎ গতিতে পেছনে তাকালো। তন্ময় দাঁড়িয়ে একদম কাছে, তার পিঠ ঘেঁষে, চেহারায় চিন্তার ভাঁজ। সে খুব গুছিয়ে অরুকে দেখে নিচ্ছে। এই মেয়েটাকে সে রন্ধ্রে রন্ধ্রে চেনে। মুখমণ্ডল, আচার আচরণ, হাবভাব দেখেই বুঝতে পারে কিছু একটা তো চলছে। ওর বত্রিশদার দেখিয়ে বোকার মতো হাসল। অন্ধকারী বৃষ্টিস্নাত প্রকৃতির সামনে এই সাধারণ পোশাকে লম্বা চুল ছেড়ে রাখা বোকা অরুকে এক রাজ্যের মায়াবতী লাগছে, আদুরে লাগছে। তন্ময়ের ছোট্ট সন্দেহ বহু দূরে পালালো। মস্তিষ্ক শীতল হয়ে গেল। থেকে গেল বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা। দুপা এগোলো। অরু তখনও নিজেকে বাঁচাতে বেশ তোড়জোড় করছে। কিছু ভাবছি না, আমি তো মেঘলা আকাশ দেখছিলাম। বলুন, আমি কি মিথ্যে বলি? আমার মতো সত্যবাদী কি কেউ? পিঠে এবং হাঁটুর নিচে চেপে অরুকে পাঁজাগোলা তুলে নিল তন্ময়। ঘটনাটি বেশ দ্রুত ঘটেছে। ভীতু অরু বুঝে গিয়েছে। চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করছে। আষ্টে পিষ্টে চাপড়ে ধরেছে তন্ময়ের গলা। আসমান তখনও কাঁদতে ব্যস্ত। জল ভিড় করে জমিয়েছে তন্ময়ের ঘাড়ে। টি শার্ট জুড়ে ফোটা ফোটা বৃষ্টির ছাপ। ওর উদাসীন চেহারার রং বদলাতে শুরু করেছে। লালপনের আবার ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। মাথা নত, দৃষ্টি লাজুক, এদিক সেদিক তাকাচ্ছে। চোখ তুলে তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারছে না মস্তিষ্ক। ঘুরে ফিরে চলে এলো রাতের দৃশ্যে। আরেক দফা লজ্জার সম্মুখীন। ছোট করে নামিয়ে দিন বলতেও দ্বিধাবোধ করছে। তন্ময় ভেতরে হাঁটা ধরেছে। ঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো সকালবেলায় কেয়ারটেকার চাচাকে কাজের লোক দ্বারা পরিষ্কার করিয়েছে। বিছানায় বসে অরু হাঁসফাঁস করছে। ঘরবন্দি ভালো লাগে না, বাইরে যেতে ইচ্ছে করছে। তন্ময় আর চোখে তন্ময়কে দেখে নিল। এলোমেলো চুপসে যাওয়া গলায় আবদার করলো, বাইরে যাব না? তন্ময় ঘুরে তাকালো। বৃষ্টি হচ্ছে? সুন্দর আবহাওয়া তো। তন্ময় কিছুক্ষণ চেয়ে রইল, তপ্ত শ্বাস ফেলে বলল, রেডি হয়ে নে। অরু হাসলো। লাগেজ থেকে জামাকাপড় নিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। সে আর তার তন্ময় ভাই বেরোবে লং ট্রাম ড্রাইভে। হ্যাঁ, তারা তো হানিমুনে আছে। বৃষ্টি যেমন শপথ নিয়ে নেমেছিল, 3 দিন পই পই করে ঝরতে থাকলো। মেঘলা আকাশ রয়ে গেল সর্বক্ষণ। আজ তাদের যাওয়ার পালা। ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে। এই তো আর মাত্র 2-1 ঘন্টা, প্রায় চলেই এসেছে। অরু গভীর রাতের উষ্ণতা মাখিয়ে নদীর পানির স্রোতের পানে চেয়ে খুব উপভোগ করছে এই 3 দিন। এমন কিছু ঘটেছে যার কখনো ঘটেনি। তারা তন্ময়ের একান্ত ব্যক্তিগত সময়গুলো এতটাই প্রাইসলেস ছিল যে অরু ভাবতেই বসলেই এক রূপকথার রাজ্যে হারিয়ে যায়। অনুভূতির সাগরে ভেসে বেড়ায়। খুব অন্যমনস্ক হয়ে পড়ে। বাড়িতে গেলে তো আর এমন হবে না। একসাথে থাকা হবে না, একসাথে ঘুমানো হবে না। এই যে 3টা দিন অরু তন্ময়কে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়েছে। তন্ময়ের বুকে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা তন্ময়ের শরীরের সুগন্ধি শুকতে শুকতে শ্বাস প্রশ্বাস ফেলেছে। এগুলো তো আর করতে পারবে না। অরুর ভীষণ কান্না পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বুকের যন্ত্রণা অনুভব করছে। কি হয়েছে? তন্ময়ের গম্ভীর গলা। সে মাত্রই এলো। এতক্ষণ বন্ধুদের সঙ্গে বাহিরে ছিল। প্রচণ্ড গরম। শরীরের খড়মাক্ত শার্ট খুলে ফেললো মুহূর্তেই। লাগেজ হতে টি শার্ট নিয়ে অরুর মুখশ্রী দেখতে পেল। মেয়েটা কেঁদেছে নাকি? তন্ময় চিন্তিতভাবে এগিয়ে এলো। থুতনি চেপে মুখ তুলে ধরল চোখের সামনে। তুলতুলে নরম মুখ, লালচে নাক, ভেজা চোখ আর বেশ আবেদনময়ী বৈচিত্র্য। প্রশ্ন করলাম তো। কিছু না। তন্ময় যেন সব বুঝতে পারে। কিছুক্ষণ চুপ থেকে অরুকে বুকের সাথে মিশিয়ে নিল। তার উদম প্রশস্ত বুকে গিয়ে ঠেকেছে অরুর ভেজা গাল। গরম উষ্ণ আভাস। শরীর শিউরে উঠল অরুর। তীব্র বেগে ছুটে চলেছে রক্তের চলাচল। ঘন ঘন তপ্ত শ্বাস ফেলছে। হৃদয়খানা বাঁচতে ব্যস্ত। রন্ধ্রে রন্ধ্রে ভালো লাগা ছেয়ে বসেছে। নিবিড়ভাবে চোখজোড়া বন্ধ করে রাখল। মনোযোগী হলো তন্ময়ের বুকের গতিপথ মাপায়। জীবন থমকে থাক এখানেই, এভাবেই। এই সময় লঞ্চ থেমেছে। সাব্বির শেখ সাহেব দাঁড়িয়ে মাথা উঁচু করে পেছনে দুহাত গম্ভীর মুখে পেঁচিয়ে রেখেছেন। তন্ময় অরুকে নিয়ে লাগেজ হাতে এগিয়ে গেল। সালাম জানালো, কুশল বিনিময় করে নিল। ঘড়ির কাঁটা 3টা 20। তন্ময় অয়নকে কল করলো। ছেলেটার সঙ্গে তার রাত 10টা একবার কথা হয়েছে। বলেছে সদরঘাট সময় মতো চলে আসবে। এসেছে কি না মাহিনকে বিদায় দিয়ে সামনে এগোলো।
বেরোলেই এক গাদা সিএনজি মধ্যে সাদা গাড়ি দাঁড়ানো দেখতে পেল। সাবিয়া ছুটে আসছে, হাস্যোজ্জ্বল ভরাট মুখশ্রী। 3 দিনে মেয়েটা সব কিছু কেমন যেন উজ্জ্বল হয়ে গিয়েছে, প্রাণ ফিরে পেয়েছে যেমন। অরু সেই যে হাত ধরেছে সাবিয়ার, ছাড়ার নাম নেই। গাড়িতে উঠেও সে সাবিয়ার সাথে লেপ্টে বসে থাকলো। অয়ন দিব্যি তাদের ঘোরাফেরার বর্ণনা করছে, অরু মনোযোগের সহ শুনছে, হুটহাট প্রশ্ন করছে, কাহিনী শোনার আগ্রহ প্রকাশ করছে। সে প্রেম বিষয়ক টপিকে ভীষণ চঞ্চল। মুস্তফা সাহেব আর আনোয়ার সাহেব সোফায় বসে, এই দুজন রাত বিরেতে চা খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ঢুলতে ঢুলতে মুফতি বেগম এলেন, হাতের ট্রে, সেখানে আরও 2 কাপ চা। সেই 12টা থেকে চা বানিয়ে চলেছে, না ঘুমিয়ে 2 ভাই চায়ের পর চা পান করছেন ঘুম তাড়াবার জন্য। কেন ভাই, বাড়ির ছেলে মেয়ে ফিরবে, ফিরেই তো ঘুমোবে, সকালে দেখা করবে না? আশ্চর্য! বিরক্ত মুফতি বেগম, একা নন, জাবেদা বেগমও চরম বিরক্ত। তিনি একটু আগেই গটগট পায়ে ঘুমাতে গিয়েছেন, পরপর আবার ফিরে এলেন। আসলে তিনি নিজেও ছেলে মেয়ের চিন্তায় 3টা দিন ধরে ঘরবাড়ি ফাঁকা হয়ে আছে, নিস্তব্ধ নির্জন। এতটা খারাপ লেগেছে বলে বোঝাবার যাবে না। আর কিছুক্ষণ মাত্র, আর সব আগের মতো হয়ে যাবে, ঘরবাড়ি উজ্জ্বল হয়ে পড়বে। এই তো অরু এসে নাক টেনে টেনে, বাবা, চাচ্চু, তোমাদের কি আমার উপর মায়া নেই? এই যে আমি 3 দিন ধরে বাইরে, কই আমার তো কোনো খবরই নিলে না। বলতে বলতে হয়তো কেঁদেও দিতে পারে। সাবিয়া বেশ চুপচাপ, একটু টুশব্দ করছে না, দৃঢ় দৃষ্টিতে বাইরে তাকিয়ে, এক মনে নিশ্চুপ হয়ে। পাশে অরু ঘুমিয়ে পড়েছে, মাথাখানা এখনও হেলে ধুলে চলছে তার। বেকায়দায় পড়লে মাথায় আঘাত পেয়ে বসবে নিশ্চিত। তন্ময় উপরের আয়না দ্বারা দৃশ্যটি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করল। রাস্তায় মনোযোগ দিতে পারছে না, এক প্রকার অস্বস্তি অনুভব করছে। সেবার গলা উঁচিয়ে সাবিয়াকে ডাকলো। সাবিয়া নিরুত্তেজ, ধ্যানমগ্ন হয়ে আছে অন্য বিষয়ে হয়তো। বাধ্য হয়ে অয়ন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। এই যে। হুড়মুড়িয়ে তাকালো সাবিহা, দৃষ্টি নিবন্ধ হতেই গাঢ় চোখে চোখ রাগালো, মুখশ্রী খিচিয়ে ফেলেছে। সামনের দৃষ্টি দ্বারা আগুন ছুড়ে চলেছে যেন। অয়ন বুঝেও বুঝলো না, হেসে খেলে শুধালো, ও মা, এমন করে তাকাচ্ছ কেন? ভাইয়া ডাকছে, শুনছো না? ওরও ঘুমিয়ে পড়েছে, মাথাটা কোলে নাও, ঘাড়ে ব্যথা পাবে। সাবিহা পাশে তাকালো। অরুর মাথাটা তখনও দুলছে, এবার পড়ে যাবে প্রায়। সঙ্গে সঙ্গে ওর মাথাটা ধরে ধীরে সুস্থে কোলে রাখলো সাবিয়া। সামনে চুলগুলো গুছিয়ে দিতে নিয়ে পুনরায় আর চোখে তাকালো অয়নের দিকে। পুনরায় দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল, ডান চোখে আলগোছে বুঝে অয়ন দুষ্টু হাসলো। কত বড় সাহস, আবার চোখ। সাবিয়া দ্রুত নজর ফেরালো, জানলার বাইরে দৃষ্টি রাখলো, শক্ত করে নয়নজোড়া বুঝে নিল। বেগতিক গতিতে ছুটে চলেছে ভেতরকার গরম তরল রক্ত। বেসামাল হয়ে পড়েছে হৃদয়, ছটফট করছে, ধুকফুক করছে। বন্ধ দুচোখের পাথায় ভেসে উঠল গত রাতের দৃশ্য। শিউরে উঠল মুহূর্ত, শুকনো ঢোক গিলল। এখনও উপলব্ধি করতে পারছে তখনকার শক্ত মজবুত হাতজোড়ার স্পর্শ, গরম নরম ঠোঁটের ছোঁয়া। ক্রমাগত শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে উঠেছে। মাথাটা পেছনে এলিয়ে দিল সাবিয়া, হেঁকি করে বসল। ভোর 4টায় গাড়ি থেমেছে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় আগে বেরোলো, অয়নও বেরিয়েছে সে পেছনের বিপরীত পাশের দরজার পিঠ হেলিয়ে দাঁড়িয়েছে। মূলত সাবিয়াকে বেরোতে দিবে না, যেমন এই সাবিয়া দরজা খুলতে চাচ্ছে, পারছে না। তন্ময় ইতিমধ্যে দরজা খুলে আরুকে কোলে তুলে নিয়েছে। ঘুম থেকে ডেকে তোলার বিন্দু মাত্র প্রয়োজন বোধ করেনি। শান্ত স্বরে যাবার পূর্বে সাবিয়ার উদ্দেশ্যে বলে, তাড়াতাড়ি আয়। সাবিয়া কিভাবে আসবে? তাকে তো বেরোতেই দিচ্ছে না। বিরক্ত হয়ে ওপর পাশ দিয়ে বেরোবে এমত অবস্থায় অয়ন ভেতরে এসে ঢুকে বসেছে, দরজা লক করে দিয়েছে। সাবিয়া রাগান্বিত হওয়ার প্রচেষ্টায় কড়াকড়ি চোখে তাকালো। কি সমস্যা? অয়ন নির্বিকার ভঙ্গিতে নিবিড়ভাবে সাবিয়াকে দেখছে। মেয়েরা লাজুক হলে তাদের সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায় না। বাল্বের সামান্য আলোয় সাবিয়ার মুখখানা বড্ড লাল লাগছে। নাকের ডগায় কেউ হয়তো লাল রং ছুঁয়ে দিয়েছে। ভেজা ঠোঁটজোড়া চোখ যেতেই বুকের আকুতি বেড়ে গেল। এই ঠোঁটের স্বাদ কতই না গভীরভাবে নিয়েছে সে রাতে। সাবিয়া দুপাশের হাত ছড়িয়ে রাখলো, বন্দি করে রেখেছে বুকের পিঞ্জিরায়। ঘামতে শুরু করেছে সাবিয়া, মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে সেই অঘটনের দৃশ্যগুলো। মুখ বাড়ালো অয়ন। সাবিয়া ঠোঁটের সামনে ঠোঁট এনে রেখেছে ছুঁই ছুঁই, আর একটু বাড়ালে স্পর্শ। ধীর স্বরে আওড়ালো, রেগে আছো কেন? তুমি স্বেচ্ছায় এসেছিলে আমার কাছে, আমি তো যাইনি। তাহলে
সাবিয়া দরজা খুলতে চাইল। এই বাঁধন হতে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা তার। অয়ন দুহাতের বাঁধন দৃঢ় করল, দূরত্ব সম্পূর্ণ ঘুচিয়ে দিল। সাবিয়ার নরম ঘাড়ে মুখটা নিয়ে রেখেছে, ঘন ঘন শ্বাস ফেলছে। একটু চুমু খেয়েছি আর ছুঁয়েছি মাত্র, এতেই এমন অবস্থা তোমার? এর বেশি করলে কি করবে? অজ্ঞান হয়ে পড়বে। আমি কিন্তু তখনও ছাড়বো না। বিয়েটা শুধু হতে দাও। আমাকে যতটা জ্বালিয়েছ এর থেকে দ্বিগুণ জ্বালাবো তোমায়। পরপর শক্ত করে কামড় বসালো সাবিয়ার তুলতুলে নরম ঘাড়ে। সাবিয়া চিৎকার অগ্রাহ্য করে কামড়ের স্থানে শব্দ করে চুমু খেলো। ব্যস্ত হাতে দরজা খুলিয়ে বেরিয়ে গেল। সাবিয়া তখনও ব্যথিত স্থান চেপে রেখেছে, আতঙ্কিত পাখির মতো ছটফট করছে। ছেলেটা এত ফালতু! উফ! বাড়ি আবছা অন্ধকার, বাতিগুলো সব অফ, ড্রয়িং রুমেরটা ব্যতীত। তন্ময় অরুকে নিয়ে উপরে চলে এলো, নিজের ঘর ডিঙিয়ে অরুর ঘরের ভেতরে প্রবেশ করলো। আলতো হাতে বিছানায় শুয়ে দিয়েছে। পাশের ঘরে পাশে বসে হাত বাড়িয়ে জুতো জোড়া খুলে রেখেছে, কাঁথা টেনে শরীরে মেলে দিল। অরু আড়মোড়া ঘুরে ফিরে তন্ময়ের দিকে কাত হয়েছে, আবছা চোখ মেলে তাকায়। গভীর ঘুমে আচ্ছন্ন স্বরে ডাকে, তন্ময় ভাইয়া ঘুমাবেন না? আসুন। খালি জায়গাটুকুতে অরু হাতড়ে দেখিয়ে দিল। তন্ময় অশান্ত মনকে শান্ত করেছে যেমন, মিয়ে যাওয়া অস্পষ্ট কণ্ঠে বলল, পরে ঘুমাচ্ছে, তুই ঘুমা। অরুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তন্ময়ের উত্তর তার মোটেও পছন্দ হলো না যেন। হাত বাড়িয়ে তন্ময়ের শক্ত হাত আঁকড়ে ধরল। বিরক্ত ভঙ্গিতে চাপাসরে কিছু একটা আওড়ালো। ঘুমের ঘোরে হয়তো। তন্ময় মুখ বাড়িয়ে কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল। হাতটা ছাড়াতে চাইল। অরু শক্ত করে ধরে তন্ময়কে বেশ কিছুক্ষণ বসে থাকতে হলো। অরুর বাঁধন ঢিলে হতেই ধীরে সুস্থে উঠে কামড়া হতে বেরিয়ে গেল। যাবার পূর্বে দরজা ভালোভাবে চাপিয়ে গেল। বসার ঘরে আসতেই মোস্তফা সাহেবের সঙ্গে দেখা। মোস্তফা সাহেব সোফায় বসে আছেন। তন্ময় ডাকলো, বাবা। তুমি এখনো জেগেছে? ঘুম আসছিল না। এখানে কোনো সমস্যা হয়নি তো? না, সব ঠিক ছিল। ওর ভার্সিটিতে অ্যাপ্লিকেশন চলছে শুনলাম। গতকাল সময় করে কয়েকটা অ্যাপ্লাই করে দিও। আচ্ছা। শুয়ে পড়ো গিয়ে। তন্ময় যেতে পা বাড়ালো। মুস্তফা সাহেব পিছু ডেকে বললেন, সাবিয়ার মানসিক উন্নতি হয়েছে কি? তন্ময় হেসে বলল, অনেক, চিন্তা করো না। ঢাকা ফিরতেই তন্ময় কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠল। 3-4 দিনের কাজ পেন্ডিং, যে কিছু বায়ারদের কথা দিয়েছিল। পুরান ঢাকার ফ্যাক্টরি নিয়ে বেশ কিছু মিটিং আছে তার। চোখ মুখ থুবড়ে কাজ করতে হচ্ছে। তাকে বাড়িতে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া। প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে ওর দেরি হয়ে যাচ্ছে। হইচই করে উঠতে নিচে এসে শুনবে তন্ময় বেরিয়ে গেছে। তখন আর গলা দিয়ে খাবার যেতে চায় না তার। দু চোখ ভিজে ওঠে, আফসোস, বুক ভার হয়ে থাকে। রাতে ফিরতে ফিরতে লোকটা 11-12টা বাজিয়ে ফেলে। তাও ডিনার সেরে আসে। ওর সেই মুহূর্তে অথই জল ঘুমে ব্যস্ত। এতটাই চেষ্টা করে তবুও ঘুম কাতুরে সে ঘুম থেকে রক্ষা পায় না। আজকের দিন নিয়ে 2 সপ্তাহ ধরে অরু তন্ময়কে দেখে না। বুকে একরাশ অভিমান। সেই অভিমান ডিঙিয়ে কল দিচ্ছে না আগ বাড়িয়ে। বৃহস্পতিবার সকাল থেকে অরু ঘর আটকে বসে আছে। 2-1বার আয়নায় মুখ দেখেছে, কেঁদেছে, কেঁদে কেটে মুখ ধুয়ে খেতে গিয়েছে। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়েছে। সেলফোন ঘেটে তন্ময় তার ছবিগুলো দেখতে বসলো। তাদের অনেকগুলো ছবি, গ্যালারি জুড়ে শুধু ছবি আর ছবি। সাদা শাড়ি পরিহিত সে, আর পাশে তন্ময়। কি সুন্দর ছবি। ছবিগুলো দেখতে নিয়ে অরু আবারও একটু কেঁদে নিল। টিস্যু নাকে চেপে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার তন্ময় ভাই কি তাইকে ভুলে গেল নাকি? দীপ্ত এসেছে, হাতে প্যাড, মুভি দেখছে। ইন্টারেস্টিং পার্ট চলছে হয়তো। এক মুহূর্তের জন্য চোখ ফেরাচ্ছে না। লাফিয়ে উঠে বসলো অরুর বিছানায়। চিৎপাটা হয়ে শুয়ে মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অরু এগিয়ে এসে পাশে বসলো। যথেষ্ট নরম গলায় শুধালো, তন্ময় ভাইয়ার সাথে দেখা হয়েছে তোর? সকালে হলো তো, আমাকে মিল্কশেক কিনে দিয়ে গেল। কটা বাজে তখন? 6:30। অরু বিষণ্ণ অনুভব করলো। সে উঠেছিল 8:30-এ। এজন্যই তন্ময়কে পায় না। আজ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, রোদ উঠেছে হালকা পাতলা, হিম বাতাস বইছে। অরু বারান্দায় এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে মার্জি আর হেসান আসছে। 2 ভাই বোনের মাথায় সাদা ছাতা। গরমে ত্যক্ত মার্জি নিচ থেকে চেঁচালো, অরু নাম তাড়াতাড়ি। কেন? নতুন ভার্সিটিতে দেখে আসি, ক্যাম্পাস ঘুরবো। আই ভেতরে। না, রেডি হয়ে নাম, আমরা গাড়িতে বসি। আচ্ছা। ওর সময় নিয়ে সেজে গুজে নিল। তন্ময়ের বিরহে কয়েকদিন যাবৎ সাজগোজও করছে না, বেরোনো হচ্ছে না। সুযোগের বেশ ভালো সদ্ব্যবহার করলো। চমৎকার রূপে আবদ্ধ হয়ে বেরোলো। ধেই ধেই করে বাড়িটির গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে। ওর জানলার পাশে বসেছে, পাশাপাশি মার্জি, ড্রাইভারের সঙ্গে এসান। মার্জি হাতের কনুই দ্বারা খোঁচালো ওরুকে।
কি ব্যাপার বল। অরুর মুখশ্রী মুহূর্তেই করুণ বনে গেল, কয়েকবার চোখের পলক ফেলল। কিছু না। তন্ময় ভাইকে জ্বালাস নিশ্চয়ই। অরু রেগে গেল। তুই এমন কেন মার্জি? আমি জ্বালাই? আমাকে জ্বালাচ্ছে যে। জানিস সেই যে ফিরেছি আর দেখা সাক্ষাৎ নাই। তুই দেখিস না? তবে ভাইয়া তোকে ঠিকই দেখে। এক কাজ কর, কল দে। ভাইয়া হয়তো ব্যস্ত, কাজ ফেলে ঘুরে ফিরে এসেছে। কাজগুলো কভার আপ করতে তো সময় লাগবে। তাই বলে এত? অরু অসন্তুষ্ট ভঙ্গিতে মাথা ঘুরিয়ে চুপ করে রইল। হাতের সেলফোন, তন্ময়ের নাম্বারে সে অনেকবার ডায়াল করতে চেয়েছে, কিন্তু করেনি। মার্জি বোঝানোর সুরে বলল, তোর মধুর লোভী তন্ময় ভাই, মধু ছাড়া বাঁচবে না। তোর মধুর ফায়দা নেই। মধুর ফায়দা? মার্জি ফিসফিস করে উল্টোপাল্টা কিছু বুঝ মাথায় ঠেলে দিল। অরু হাবলার মতো শুনে বলল, ছি, এসব কখনো করবো না, যা ভাব। অরুর কামরা দরজা আবছা ভেড়ানো দেখে লক করে না সচরাচর, আজ অরু লক করে ঘুমিয়েছে। মার্জির কথাখানা তার মনে বিঁধেছে। নিশ্চয়ই তন্মাত রাতে রুমে আসে, নাহলে এসির টেম্পারেচার বাড়ায় কে? অরু তো ভীষণ কমিয়ে ঘুমায়, শরীরে কাঁথা বাঁকিয়ে মেলে দেয়। সে নিজে এসে দেখে যায়, অথচ অরু কাউকে দেখতে দেয় না। তা তো হবে না, তাই অরু আজ থেকে দরজা লক করে ঘুমাবে। পরপর 5 দিন অরু দরজা লক করে ঘুমালো। 2 দিন মধ্যরাতে দরজায় করাঘাত পড়েছে। নিস্তব্ধতা কাটিয়ে শোনা যেত ঠক ঠক শব্দের। রাগে দুঃখে অরুর কাঁদতে ইচ্ছে করছে। নিজের প্রত্যেক দিন আসে, অথচ অরুকে ডাকে না। আজ শব্দগুলো শুনেও না শোনার ভান করে পড়ে থাকলো। ঘড়ির কাঁটা 11টা 45। অরুর দুচোখের পাতা সারা বিশ্বের ঘুম এসে জড়ো হয়েছে। একটু পরপর ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিচ্ছে। ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে মাথা বের করলো। সবগুলো বাতি নেভানো, অন্ধকার, কেউ নেই চারিপাশে। অরু পা টিপে টিপে তন্ময়ের কামরায় ঢুকলো। দরজা আবছা লাগিয়ে দিল। অন্ধকারে হাতড়ে বড় বিছানা আরাম করে শুয়ে পড়ল। মুহূর্তেই নাক মুখ আঁচড়ে পড়ল তন্ময়ের ঘ্রাণ। কোলবালিশ বুকে শক্ত করে জড়িয়ে নিল। বালিশে নাক গুজে রাখলো। বড় বড় শ্বাস নিচ্ছে। আহা, দরজা খোলার শব্দ। অরুর ঘুম খানিকটা কেটে গেল। তন্ময় ফিরেছে। ডান হাতের কোট আর বাম হাতে অফিস ব্যাগ। ক্লান্ত ভঙ্গিতে হাতের ব্যাগ আর কোট সোফায় রেখে ওয়াশরুমে ঢুকে গেল। বাতি জ্বালানোর প্রয়োজন বোধ করলো না। তাতে বরং অরুর জন্য ভালোই হলো। সে দিব্যি পুনরায় চোখ বুজে ঘুমানোর প্রচেষ্টায় এবং ঘুমিয়েও গেল। তন্ময় কোমরে তোয়ালে পেঁচিয়ে পোকার কামরায় বাতি জ্বালালো। চুল ঝেড়ে ড্রেসিং টেবিলের দাঁড়াতেই চমকে। বিছানায় তার মাথায় করে শুয়েছে। অরু ঘুমিয়েছে কোলবালিশ জড়িয়ে, স্কার্ট পরে শুয়েছে। ফলস্বরূপ ফর্সা স্টিম পাজোড়া চোখের সামনে দৃশ্যমান। পরনের গেঞ্জির হাবভাবও ভালো নয়। তন্ময় অশান্ত মন নিয়ে এগিয়ে গেল। গলার স্বর স্বাভাবিক ছোট করে ডাক, অরু। কাঁচা ঘুম অরুর আবার। আবছা চোখে তন্ময়কে পরখ করে নিল। নিবিড়ভাবে এক মনে উদ্যম প্রশস্ত বুকে নজর আটকে গেল। ফোঁটা ফোঁটা জল এখনও দৃশ্যমান। পেশিবহুল হাতজোড়া ফুলে আছে, দেখতে আকর্ষণীয়, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ঘুম সম্পূর্ণ কাটতে লাফিয়ে উঠে বসলো অরু। অভিমানী চোখে তাকিয়ে আছে ধীরে সুস্থে। আঁখি দুটো ভেজে উঠেছে। একসময় চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। তন্ময় হাত বাড়ালো। অরু দূরে সরে বসল। ছুঁবেন না, আপনি আমাকে মোটে পছন্দ করেন না, একটুকু ভালোবাসেন না। ওগুলো সব মিথ্যা ছিল। তন্ময়কে খানিকটা ব্যাকুল দেখালো। হন্তদন্ত ভঙ্গিতে অরুর হাতটি চেপে ধরল, টেনে আনলো নিচের দিকে। জাপটে ধরলো ছটফট করতে থাকা অরুকে। এক প্রকার কোলে উঠিয়ে নিয়েছে। কোমল স্বরে আওড়ালো, আই এম সরি। রাগ করো না শোনো, একটু ব্যস্ত ছিলাম। অরুর কান্নার গতি বেড়েছে। দু চোখ বেয়ে ঝরছে অজস্র ক্ষুদ্র জল। ফুপিয়ে বলল, ভালোবাসার মানুষের জন্য কোনো ব্যস্ততা থাকে না। ভালোবাসা ফুরিয়ে গেছে, তাই আপনি চুপ, একদম চুপ। অরু নাক ফুঁসছে। ধমকে এসে থমকে আছে। তন্ময় তার আশেপাশের লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে নিল। খুব যত্ন সহকারে কপালে চুমু খেলো। সময় দে, বাড়িতে বিয়েটা মেনে নিলে তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। কান্না করো না জান। আমি কান্না করলেই বা কি আপনার কোনো যায় আসে? আসে, অনেক আসে। মিথ্যে, না আসে না, একদমই আসে না। তন্ময় হাসলো। অরু লাল নাক টেনে দিল। কোল থেকে নামতে চাইলো, তাগাদা দিল। কাল তাড়াতাড়ি আসবো, এখন যা রুমে, রাত হয়েছে। অরু তন্ময়ের গলা দুহাতে পেঁচিয়ে ধরলো শক্ত করে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল।
তন্ময়ের উদম শরীরের সাথে লেপ্টে গিয়েছে। থরথর করে কেঁপে উঠেছে দেহখানা, চোখ মুখ খিচে তবুও জড়িয়ে রাখলো। তন্ময় শান্ত নেই, বড্ড অশান্ত। যেই ভয়ের জন্য দূরে দূরে থাকছে সেটাই যেচে সামনে এসে বসেছে, শক্ত করে রেখেছে, কণ্ঠ নামিয়ে রাখলো। অরু, এখানেই থাকবো আপনার সাথে, কোথাও যাব না। না, রুমে যাবে। তন্ময়কে ছেড়ে অরু বিছানায় শুয়ে পড়ল। এখানেই ঘুমাবো। জেদ করে না। অরুকে কোলে তুলে নিতেই ঘটল অঘটন। তন্ময়ের কোমরের তোয়ালে ঢিলে হয়ে গেল, খুলে পড়ে যাবে ভাব। অরু চিৎকার করে দু চোখের উপর হাত চেপে ধরল। লজ্জায় সে হতভম্ব, দ্রুত মাথা ঘুরিয়ে নিয়েছে। তন্ময় নিঃশব্দে হাসলো। সে তোয়ালে ঠিক করতে নিতেই অরু লাফিয়ে উঠল, দরজার ছিটকানি আটকে দিল। যত যাই হোক, আজ সে এখানে ঘুমাবে, তন্ময়ের কথা একদম শুনবে না। অরু, মার দেবো কিন্তু। সশব্দে গম্ভীর স্বরে তন্ময় ধমকে ওঠে। নিস্তব্ধ কক্ষ। অরু ঘাবড়ে যায়, থমকে যায় পাজোড়া, থমথমে চেহারায় ফিরে তাকায়। করুণ দৃষ্টি, নাজুক অবস্থা, নাক ফুলিয়েও বিছানায় উঠে বসে, টান টান হয়ে শুয়ে পড়ে, মুখশ্রী মলিন হয়ে আছে। তন্ময়ের ধমক এবার হজম হলো না তার। এটা সময় ধমকে ওঠার? অরু কি আর এমন করেছে যে ধমকে দিতে হবে? অরু অভিমানে পাশ ফিরে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে কপালে আঙুল ঘষে এগিয়ে গেল। আটোসাটো ভঙ্গিতে এক গ্লাস পানি গটগট করে খেলো। গলাটা শুকিয়ে যাচ্ছে কেন বারবার, মাথাটাও ধরে আসছে, বুকে অশান্তি। মেয়েটা তাকে কিছুতেই শান্তি দেয় না, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে ব্যস্ত থাকে। তন্ময় দুপাশে অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ায়, কাবাডের দিকে এগোয়, সই সালামতে রাখা ফাইলখানা হাতে নেয়। টেবিলের সামনে গিয়ে চেয়ারে টেনে বসে, হাতের ফাঁকে আঙুল চালিয়ে একটু মনোযোগ হওয়ার প্রচেষ্টায়। তবে তা অসম্ভব। তার অবাধ্যগত ঘূর্ণিঝড় তো পাশেই। এই ঘূর্ণিঝড় চারিপাশে থাকলে কাজ করা অসম্ভব। অরু ইতিমধ্যে গুটি গুটি পায়ে তন্ময়ের পাশে দাঁড়িয়েছে, মাথা ঝুঁকিয়ে ফাইল দেখছে। তন্ময় ফাইল বন্ধ করে ফেললো, মাথা উঁচু করে তাকালো। অরু মিনমিন গলায় বলল, কি ঘুম ধরছে না তো? না ধরলে আমি কি করব? আমায় খেয়ে ফেল। তন্ময় উঠে দাঁড়ালো, অরুকে ঠেলে বিছানায় ফেলে দিল। চুপচাপ ঘুমা। আপনিও আসেন। তন্ময় বাধ্য ছেলের মতো বিছানার অপর প্রান্তে উঠে শুলো। অরু জড়সড় ভাবে তন্ময়কে জড়িয়ে ধরেছে, সঙ্গে মৃদু কেঁপে উঠেছে, তবুও ছাড়েনি, ধরেই রাখলো। বুকে মাথা পেতে দিল, দু চোখের পাতা বন্ধ করলো। ঘুমানোর প্রচেষ্টা হচ্ছে না। ড্রিম ড্রিম শব্দে বুক ধরপড় করছে। তন্ময়ের পাশে থাকলে এই এক সমস্যা, গতিপথ সাধারণ থাকতে চায় না। অরু বিচলিত ভঙ্গিতে চোখ তুলে তাকায়, দৃষ্টি মিলে যায়। অরু আহত গলায় বলে, ঘুম ধরছে না, গান শোনাবেন? তন্ময়ের গভীর স্বর আরো গভীর শোনালো, এটা গান করার সময়? এমন করেন কেন? একটু শোনালে কি হয়? তন্ময়ের জবাব এলো না, গভীর চোখে তাকিয়ে রইল। অরু মাথা নুইয়ে অন্য পাশে ঘুরে গেল, চোখ মুখ অন্ধকার, জামার ফালি সরে ধপধপে ফর্সা পেটের কিছু অংশ দৃশ্যমান। তন্ময় নিজের চোখ ইচ্ছে মতো ডলে নিল। এই নির্বোধ মেয়েটাকে ইচ্ছে মতো ঝাড়তে ইচ্ছে করছে তন্ময়ের। অবুজের বাচ্চা হাত বাড়িয়ে অরুকে বুকে টেনে নিল, চুলের আঙুল বোলালো, খুব ধীরে স্বরে একটি গানের লাইন আওড়ালো। নিভু গলার স্বর, স্তব্ধ বিমূর নিস্তব্ধ আধার কক্ষে গম্ভীর শোনালো। অরুর সর্বাঙ্গ শিহরণ বয়ে গেল, বুকের ভেতর ঢেউ খিলখিল করে উঠল, উথাল পাতাল অবস্থা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। অরুর যে কি হলো, সে এক অদ্ভুত কাণ্ড ঘটালো। তন্ময়ের কোলে চড়ে বসলো, চোখ মুখ বন্ধ করে তন্ময়ের গালে চুমু বসালো। এত আদুরে তার তন্ময় ভাই যে অরুর খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বুকের গতিপথ তো ঠিকঠাক চলছে না, চুমু খেয়ে এসে অজ্ঞান হয়ে যাবে এমন ভাব। অপরদিকে তন্ময়ের এতক্ষণে ধৈর্য ভেঙে চুরে ফ্লোরে পড়ে গিয়েছে। ভার্সিটির জীবন শুরু অরুর, এখন সে ভীষণ ব্যস্ত। মার্জি আর তার সাবজেক্ট
এই একই ডিপার্টমেন্ট, ক্লাসগুলো একসাথে করছে। চতুর্থ দিনের মধ্যেই ভিন্ন ডিপার্টমেন্ট হতে 4 বন্ধু বানিয়ে ফেলেছে, শুভ, জয়, রোহিত, শান্তি। তাদের 6 জনের ভালো বন্ডিং হয়ে উঠেছে ইতিমধ্যে। এখন ক্যাম্পাসে আড্ডা দেওয়ার রোজকার বিষয়। একসাথে কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো হয়। আজ 6 জন ক্যান্টিনে বসে গোলাকার ভঙ্গিতে এক একজন আর একজনের চেয়ারে আয়েশ করে বসে ওরু কফিতে চুমুক বসাচ্ছে। মার্জি তর্ক করছে জয়ের সঙ্গে। জয়ের গার্লফ্রেন্ড সুবিধার নয়, ধান্দাবাজ মেয়ে একটা। মার্জি মেয়েটাকে দেখতেই পারে না, এইটার সাথে কেন প্রেম করছে মাথায় আসে না তার। শুভ হাত উঠিয়ে বলে, শান্ত হো আমার মা, প্লিজ লাগে। মার্জি বিরক্ত ভঙ্গিতে মাথা ঘোরালো। ওরু নিজ মনে চুপচাপ বসে, সারা শব্দ নেই কোনো। তাকে অন্যমনস্ক দেখে জয় শুধালো, কিরে হয়েছে কি তোর? কই না, কিছুই না। রোহিত শব্দ করে হাসলো। হাজবেন্ড নিয়ে চিন্তিত আমাদের হারু, তাই না? ঝগড়া করে এসেছিস নিশ্চয়। মারধর করেছে নাকি? থাক দোস্ত, বিবাহিত জীবনে একটু টুকটাক ঝগড়া লেগেই থাকে। মার্জি হেসে উঠল। মারধার ভাইকে দিয়ে? অসভ্য ঝগড়া, তাও ওদের মধ্যে? কখনোই না। তন্ময় ভাই একটা জলজ্যান্ত আইটেম, ধৈর্যের সাগর, মহাপুরুষ। তোর তো তাকে দেখিসই না, জানোসও না কেমন, তাই বলতে পারছিস। এটাকে কোলে পিঠে মানুষ করেছে ভাই, সব কিছুই মুখ বুঝে সহ্য করে নে। শান্তি হতাশ গলায় বলল, আমারও তাও আবার ওরুর কাজিন, একই বাসায় থাকা হয়। আমার ভাই ভাবতেই শরীর ঠান্ডা হয়ে যায়। কি রোম্যান্টিক। এই ওরু, একদিন ইনভাইট কর না, তোদের বাসায় দেখে আসি। ওরু অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, সকাল থেকেই ওরুর শরীর ভালো না। ঠিক সকাল থেকে নয়, কিছুদিন ধরেই অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছে। কেমন শরীর নিস্তেজ হয়ে আসে, খেতে ইচ্ছে করে না, আবার হুট করেই অনেক কিছু খেতে ইচ্ছে করে। মাথা ঘুরিয়ে ওঠে, না হলে বমি চলে আসে। এই তো রাতে মাছের ঘ্রাণ শুনে একগাদা বমি করে বসেছে। সকালে আসার সময় মাথা চক্কর দিয়ে উঠেছে। কয়েকটি সিঁড়ি বাইতেই শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে উঠেছে। শরীর অল্পতেই ক্লান্ত। আজ আবারও দুপুর হতে না হতেই দুচোখের ঘুমে কাতর হয়ে গিয়েছে। বিছানা পেলেই ঘুমিয়ে পড়বে। ওরু টেবিলে দুহাত বিছিয়ে মাথা রাখলো। একটু রেস্ট নিয়ে ভেবেছে, কখন ঘুমিয়ে পড়ল অজানা। মার্জি ছুঁয়ে দিল, এই ওরু। ওরু চোখ জোড়া পিটপিট করে মেলে চাইল। সবকিছু চোখের সামনে ক্লিয়ার হতেই উঠে বসলো। আমি আজ আগে বেরিয়ে যাই, শরীরটা ভালো লাগছে না। শুভ উঠে দাঁড়ালো ওরুর সঙ্গে। ওরু সকলকে বিজয় জানিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ধীরে সুস্থে হাঁটছে, হাঁপিয়ে উঠেছে। কিছুক্ষণ লক্ষ্য করে শুভ শুধালো, দোস্ত কোনো সমস্যা? তোর জামাই কি তোকে মানে, তোর পরিবার? ওরু ক্রমাগত মাথা নাড়ালো। শুভর সন্দেহজনক গলার আভাস পেয়ে চমকে উঠেছে সে। হাঁটা থামিয়ে দিল। সামনাসামনি দাঁড়িয়ে শুভর চোখে দৃষ্টি রাখলো। দৃঢ় গলায় বলল, শুভ, আমার তন্ময় ভাই বেস্ট, সব দিক দিয়েই বেস্ট। তার মতো জীবনসঙ্গী আমি খুব ভাগ্য করেই পেয়েছি। আমি কখনোই আমার পরিবার হতে খারাপ আচরণ পাইনি। আমি হাতে হাতে পুতুলের মতো বড় হয়েছি। কিছুদিন ধরে আমার শারীরিক দুর্বলতা বেড়েছে। এই যাক, শান্ত করলি, খুব টেনশন হচ্ছিল। করিস না, সামনেই গাড়ি, তুই যা। উঠ, গাড়িতে চলে যাব। ওরু হাসলো, এগুলোর গাড়ির দিকে। ড্রাইভার চাচা অপেক্ষা করছে। ওরু দূর হতে হাত নাড়িয়ে বিদায় জানালো। ঝটপট উঠে বসলো গাড়িতে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখলো। অস্থির গলা উঁচিয়ে বলল, এসি টেম্পারেচার আরেকটু কমিয়ে দিন চাচা, প্রচণ্ড গরম। একটু। ড্রাইভার চাচা পানির বোতল এগিয়ে দিলেন। ওরু খেলো অল্প করে। খেয়ে পুনরায় সিটে মাথা এলিয়ে দিল। ওরু অস্থির হয়ে উঠেছে, নড়ে চড়ে উঠেছে বারংবার। ড্রাইভার চাচা চিন্তিত মুখে ফিরে তাকাচ্ছে। মেয়েটার কি হলো? মার্জি আড্ডাস্থল থেকে উঠেছে 2টোর দিকে। মাত্রই বেরিয়েছে ভার্সিটি থেকে। আজ গাড়ি আসেনি। গাড়ি করে তার মা নানুর বাড়ি গিয়েছে। রিক্সা করে যেতে হবে। সে হাঁটা ধরবে, সেই মুহূর্তে সেলফোন বেজে উঠল। ব্যাগ থেকে বের করে স্ক্রিনে বোলালো। সেই চিরচেনা নাম্বার। মার্জির মুখস্থ হয়ে গিয়েছে। মাসখানেক ধরে কল আসেনি। মার্জি ভেবেছিল লোকটা হয়তো ভুলে গিয়েছে। সে ভুলে যাবার চেষ্টা করেছে, তবে হুট করেই মনে পড়ে যেত এতদিনের পর হঠাৎ কেন কল করেছে। মার্জি সংকোচ বোধ করছে, ধরবে কি না। সময় নিয়ে ধরল। হ্যালো। মাহিনের গলার স্বর ফোনের ওপাশ থেকে হতেই গম্ভীর শোনায়। হোয়াইট টপ, হোয়াইট স্কিন কার্স, কাঁধে ব্যাগ, মেয়েটা তুমি তো?
মার্জি চমকে উঠল দৃশ্যমান রূপে, বড় চোখে তাকালো চারিপাশে, চোখ গেল সামনে। রাস্তার উপর প্রান্তে একটি কালো গাড়ির সামনে ফর্মাল দৃশ্যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে, লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, গাল জুড়ে চাপদাড়ি, চোখে কালো সানগ্লাস, কালো সেলফোনের চেপে রেখেছে। নজর মার্জির দিকে, মার্জির হৃৎপিণ্ড লাফিয়ে চলেছে সমানে, বিচলিত নয়নে আশেপাশে তাকাচ্ছে। কি করবে? ইতিমধ্যে মাহিন রাস্তা পেরিয়ে আসছে, মিনিটের মধ্যে চলে এলো মার্জির সামনে। লম্বাটে মাহিনের পানে তাকাতেই মার্জির মাথা উঁচু করলো, পরপর নজর ফিরিয়ে নিল। কি করবে বুঝতে পারছে না, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে সে। মাহিন হাসলো, দীর্ঘ হাসি তার। আমি মাহিন। মার্জির মুখ স্বভাব সুলভ ভঙ্গিতে চলল। তো আমি কি করব বলে আহামুখ বনে গেল। মুখটা এত আগে আগে কেন চলে? অবশ্য ভুল কিছু বলেনি, তার তো আরও কিছু কথা শোনাতে ইচ্ছে করছে। 1 মাস কোথায় ছিল? মনের এক কোণে পুষে রাখা অভিমান রয়ে গেছে মার্জির। মাহিন শব্দ করে হাসলো। আই লাইক ইট, আই মিন দ্য ওয়ে ইউ আর। মার্জির চোখে পল্লব সামান্য কেঁপে উঠল, থতমত খেয়ে অন্য পাশে নজর রাখলো। মাহিন শুধালো, লাঞ্চ হয়েছে? আমার সাথে লাঞ্চ করবে মার্জি? মার্জির খিদে পেয়েছে, মূলত লাঞ্চ করার জন্যই তাড়াতাড়ি বেরিয়েছে, বাসায় গিয়ে খেতে বসবে বলে। আর্যকে আরেকবার সামনের সুদর্শন লোকটাকে দেখে নিল, মিনমিনে সুরে বলল, করা যায়। অয়ন ইদানিং ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত, সচরাচর তাকে পাওয়া যায় না। সাবিয়া ঘুম বাদ দিয়ে জেগে থাকে। অয়ন বেশ রাত করে কল করে, 12টায় ঘড়ির কাঁটা তখন। সাবিয়া সবে শুয়েছিল, কল পেয়ে উঠে বসলো। অয়ন ভিডিও কল করেছে, বুকে ওড়না পেঁচিয়ে রিসিভ করলো। অয়ন উদ্যম প্রশস্ত বুক চোখের সামনে চলে এলো, গোসল সেরে এসেছে হয়তো, ফোটা ফোটা পানি সর্বাঙ্গে। সাবিয়া নজর ফেরালো, অয়ন চুল মুছতে নিয়ে কথা বলছে। জেগেছিলি আমার জন্য? এত দেরি করে আসছো যে? নতুন পোস্ট করলাম, আজই শেষ, ভালো ফলাফল পাবো মনে হচ্ছে। খেয়েছো? না, দেখেছো তোমাকে কেমন লাগবে তাড়াতাড়ি। এই যে এখন তুমি থাকলে খাইয়ে দিতে, তোমার নরম তুলতুলে হাত দিয়ে। এত কষ্টে থাকতে হতো। ফাসলাম রাখবে? আচ্ছা রাখলাম, কাল বেরোবো, বিকেলের দিকে আমি নিতে আসবো, তৈরি থেকো তুমি। না পারবো না। না পারলে তোমার বাড়িতে চলে আসবো, তারপর তোমার ঘরে, বুঝেছো? আর সামনাসামনি ক্যামেরার পেছনে কি করো, তোমাকে না দেখলে ভালো লাগে না তো, অস্থির লাগে। কতদিন দেখা হয়নি বলো তো, অসম্ভব মিস করেছি। একটু ছাদে আসবা? পাগল তুমি, কি টায়ার্ড দেখাচ্ছে, এক্ষুনি ঘুমাবে। কিছু মিনিট শুধু, প্লিজ প্লিজ সাবিয়া। সাবিয়া বিরক্ত হলো, এত রাত করে ছাদে, বাবা দেখলে খবর হয়ে যাবে। তবু সে ওড়না পেঁচিয়ে বেরোলো। অয়নের মুখশ্রী দেখার লোভ সামলাতে পারল না। দুপুর গড়াতেই পরিষ্কার আকাশে মেঘ জমেছে, কালো মেঘেদের দল ভেসেছে। তাদের নিয়ে নানান জাতীয় ঐক্য বানানো যেতে পারে। হুটহাট মেঘ ডাকছে তীব্র শব্দে, ভ্যাবসা গরমখানা এখন উপলব্ধি করার মতো। রোদের তাপমাত্রা, জমিন এখনও ভ্যাবসা গরম, মৃদু বাতাস বইছে। মার্জির বাইরে নজর রাখতেই চাচ্ছে, তবে প্রকৃতি আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে জালনার কাজ। আগ বাড়িয়ে কথা বলবে কি লোকটার সাথে? নামতে বলবে কি কাঁচটা, নামাতে বলবে কি কাঁচটা? কাটকায়টা অবস্থায় বসা মার্জিকে পরখ করে নিয়েছে মাহিন। হুইলের হাতচারণ কমে এলো, ঘুরে তাকালো, আন্দাজ ধরলো, প্রশ্ন করলো, কোনো সমস্যা? ফিল ফ্রি টু টেল মি। মার্জি ছোট্ট করে বলল, কাজ নামানো যায়? এসি অন করা তো। বন্ধ করে দিন। আর ইউ শিওর? মার্জি মাথা দোলালো। মাহিন এসি বন্ধ করে কাঁচ নামিয়ে দিল। মার্জি প্রাণ খুলে শ্বাস নিল, সময় নিয়ে ফিরে তাকালো। মনে পড়ল তার কাছে টাকা নেই, মাত্রই 100 টাকা আছে। রিক্সা ভাড়া সম্পূর্ণ 2000 টাকা ভেঙেছে আজ। রেস্তোরাঁয় গিয়েছিল, সাথে টুকটাক কেনাকাটাও করলো। এখন থতমত গলায় আওড়ালো, আমার কাছে কিন্তু টাকা নেই। লাঞ্চ কি আপনি করাবেন? আমি কিন্তু হাফ পেমেন্টও দিতে পারবো না। মাহিন মাথা ঘুরিয়ে তাকালো, দৃঢ় দৃষ্টিতে মার্জিকে দেখছে। তার এই গাঢ় চাহনি মার্জির হজম হলো না, অপ্রস্তুত বোধ করলো। এভাবে তাকানোর কি আছে? অন্য কেউ হলে চওড়া গলায় ধমক দিয়ে পুরো গোষ্ঠী ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতো সে। কিন্তু সামনের এই সুদর্শন পুরুষকে যে তার পছন্দ হয়েছে, লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, একদম তার মনের মতো, বয়সটাও মানানসই। তার তো আর সর্বদাই একটু বয়সী পুরুষের শখ ছিল, ম্যাচিওর্ড আছে অ্যান্ড কাম কালেক্টেড টাইপ। ইস, এক দেখায় এতটা পছন্দ করে বসেছে সে যে
এখন মার্জি একটু ভয় লাগছে, তাকে আবার রিজেক্ট করে দিবে নাকি? দিতেও পারে, তার চরিত্র তার ফুলের মতো পবিত্র। এই পবিত্র চরিত্র দেখে না আবার পালিয়ে যায় লোকটা। এই যে এত করে একটু ঠিকঠাক সুচরিত্রবান হতে চাচ্ছে, পারছে কই? কথায় আছে না, স্বভাব চায় না ইহকালে। মার্জি মুখশ্রী অন্ধকার করে রেখেছে আনমনে, ভাবনায় গভীরে ভাবে বিভোর। মাহিন আনমনে হাসলো, দীর্ঘ হাসি। মার্জিকে খুব করে দেখে নিয়ে বলল, আজ না হয় আমি দিলাম। মাথা দোলালো মার্জি, পুনরায় বাইরে নজর রাখলো। মার্জির দৃষ্টি আড়াল হতেই মাহিন নিঃশব্দে হাসলো। ঝকঝকে সুন্দর দাঁতগুলো দৃশ্যমান, চোখের কোণ ডুবে গিয়েছে ভাজে ভাজে, বিড়বিড়ে আওড়ালো, ইন্টারেস্টিং। অয়ন বাড়ি ফিরছে না বেশ কিছুদিন ধরে। নিজের ঢাকার ফ্ল্যাট কিনেছে, ঠিক তাদের অফিসের সামনে। আপাতত সেখানেই থাকে। লতা বেগম ছেলের জন্য কেঁদে কেটে অস্থির। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছেন, ঠিকমতো ঘুমাচ্ছেন না। সৈকত সাহেবও হাজার চেষ্টা করেও স্ত্রীকে সামলাতে পারছেন না। দুর্বল শরীর নিয়ে বিকেলের দিকে অজ্ঞান হয়ে গিয়েছেন লতা বেগম। বাড়ির ডাক্তার ডাকা হলো। সেই মুহূর্তে সৈয়দ সাহেব ছেলেকে খবর দিলেন। অয়ন ফিরতে সময় নেয়নি, হন্তথন্ত ভঙ্গিতে ছুটে এসেছে। ঘেমে নিয়ে একাকার সে মায়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ডাক্তার তখনও বসে পরীক্ষা করছেন লতা বেগমকে। কিছু ঔষধের পত্রের নাম লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। তাকে এগিয়ে দেওয়ার জন্য সাথে গেলেন সৈকত সাহেব। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, এক মনে চেয়ে থাকলো মায়ের পানে। জন্মদাত্রী মায়ের এই অবস্থা মানতে পারে না। দরজায় মাথা ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখলো। কাঁধে হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো। সামনে তার বাবা দাঁড়িয়ে, মাথাটা বাবার কাঁধে এলিয়ে দিল। সৈকত সাহেব ছেলেকে আস্থা দিলেন, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অস্বাভাবিক করুণ গলা শোনালো অয়নের, আমি খুব ভালোবাসি সাবিয়াকে বাবা। হাই কাট লাভ ইট হার্ট। আমি জানি তো। মা কেন বুঝতে চাচ্ছে না? বুঝবে, তুমি ভেঙে পড়ো না। লতা বেগমের চোখ জোড়া নড়ে চড়ে ওঠে। বন্ধ চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো মতে ঘুরে শুলেন। অস্পষ্টভাবে চোখে চোখ মেলে তাকালেন, দৃষ্টি নিবন্ধ দেওয়ালে। ভাবনায় মশগুল তিনি। ছেলের কথাগুলো কানে বেজে উঠছে, মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। অয়ন নিজে হাতে খাবার নিয়ে এসেছে, মায়ের পাশে বসেছে। প্লেট হাতে সে কিছুক্ষণ বসে রইল, তারপর খুব ধীর স্বরে ডাকে, মা। লতা বেগমের জবাব নেই, তবে তার চোখ মেলে তাকালেন তিনি। অয়ন হাত বাড়ায়, ওঠো, আমি খাইয়ে দিই। লতা বেগম উঠে বসলেন দুর্বল শরীর নিয়ে। চুপচাপ তাকিয়ে থাকলেন ছেলের পানে। অয়ন মুঠো ভাত এগিয়ে ধরতেই মুখ খুললেন, খেয়ে নিলেন চুপচাপ। সৈকত সাহেব হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে ভেতরে ঢুকলেন। তিনি এখন অফিসের কোট, হয়তো অফিসে যাবেন। লতা বেগম তাকে উদ্দেশ্য করে নির্বিকার ভঙ্গিতে বললেন, তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। সৈকত সাহেব ভ্রু জোড়া কুচকে শুধালেন, কই বেরোবা? শাহজাহানের বাড়ি, সাবিহার হাত চাইতে, আমার ছেলের জন্য। অয়নের হাত থমকে গেল। ফট করে নজর তুলল মায়ের দিকে, নরম দৃষ্টিতে দৃষ্টি মেলালো। লতা বেগম মলিন মুখে হাসলেন, আর দেরি নয়, আমরা আজই যাব। অয়ন চমকে পলক্ষীনভাবে তাকিয়ে, যেমন কথাগুলো সে এখনো হজমই করতে পারেনি। সৈকত সাহেব শব্দ করে হাসলেন। কক্ষ জুড়ে তার হাসির বিচরণ বয়ে চলেছে। অয়ন চোখ খুলল, স্তব্ধ খেয়ে বসে সে হুট করে লতা বেগমকে জড়িয়ে নিল শক্ত করে। ধন্যবাদ মা। তন্ময় ঢাকার বাইরে যাবে কাজের সূত্রে, দুদিনের জন্য। রাতে বেরোবে 9টার আগে দিয়ে। ঘড়ির কাঁটা ঘুরছে 5টায়। অফিস থেকে মাত্রই ফিরেছে। টুকটাক কাজগুলো বাড়িতে করে নিবে। বাসার কক্ষে এসেই সোফায় শরীর ছেড়ে বসে পড়ল। চারিপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল। সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে থাকা দীপ্ত বিষয়টি খেয়াল করেছে। ফুটবল হাতে সে বাইরে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে খেলবে। যাবার পূর্বে তন্ময়কে তথ্যসূত্র দিয়ে গেল, ওরু আপু ঘরে শুয়ে আছে, শরীর ভালো না, লাঞ্চও করেনি। তন্ময়ের শান্ত চেহারা থমথমে হয়ে উঠল মুহূর্তেই। কপালের মধ্যস্থানে ভাঁজ পড়ল। উঠে দাঁড়ালো। জাবেদা বেগম রান্নাঘরে ছিলেন। গ্লাসে করে পানি নিয়ে এসেছেন ছেলের জন্য। তাকে পেতেই তন্ময় শুধালো, ওর সারাতে নাকি খায়নি, অসুস্থ? কত করে ডেকে আসলাম, মেয়েটার কথা বলছে কই, বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ কি হলো? তো চাচ্চু ডাক্তার ইমরানকে আনবে আজ, মেয়েটাকে দেখাতে হবে। খবর দাও, আমি যাচ্ছি। বাড়া আছে, দিচ্ছি দাঁড়া। ওরু হাঁসফাঁস করছে। এত অস্থির লাগছে কেন? বিছানার রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। শান্তি পাচ্ছে না ঘুমিয়ে, তবুও মরার মতো চোখ বুজে আছে।
খিদেও লেগেছে, তবে খেতে ইচ্ছে করছে না। দরজা খোলার কিঞ্চিত শব্দ শুনতে পেল অস্পষ্টভাবে। চোখ খুলে তাকাবে সে শক্তিটুকু পাচ্ছে না। আধারে তলিয়ে যাওয়া কক্ষে বাতি জ্বলে উঠল। চোখে আলো লাগতেই অরু মৃদুস্বরে উপ আওড়ালো। চোখ মেলে তাকালো। তন্ময় দাঁড়িয়ে, হাতে প্লেট, গলায় এখনও টাই ঝোলানো, উস্কো খুস্কো চুল। অরু চোখ জোড়া পিটপিট করলো। তড়িৎ গতিতে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ বোড়ালো। মাত্র 5:20। এত তাড়াতাড়ি তন্ময় চলে এলো? নিশ্চয়ই কারণ আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফেরার লোক তো তন্ময় নয়। তাই ঘটা করে প্রশ্ন করলো, এত তাড়াতাড়ি এলেন যে? আপনি কি বিজনেস ট্যুরে যাবেন? অরুর সন্দেহ ঠিক। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিজনেস ট্যুর নিয়ে অরুকে কিছু বলবেন ভেবেছিল। মেয়েটা শুনলেই মন খারাপ করবে, সঙ্গে যেতে চাইবে, বাহানা করে বসবে। এতগুলো কারণ ধরে লোকাতে চেয়েছে, পারল কই? তন্ময় জবাব না পেয়ে অরু পুনরায় জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? কতদিনের জন্য? বলছি খেয়ে নে। শুনি আগে বলেন। অরু। তন্ময় ধমকে দমে গেল। অরু মিনমিনে গলায় বলল, খাইয়ে দেন। তন্ময় ওয়াশরুমের দিকে এগোলো। অরু চোখ মুখ অন্ধকার করে রেখেছে। এইভাবেই সকাল থেকে খারাপ লাগছিল। এখন তার খারাপ লাগা আকাশ ছুঁয়েছে। তন্ময়ের কাছাকাছি থাকবে না ব্যাপারটা সে মানতে পারছে না। কষ্ট হয়, দম আটকে আসে। তন্ময় ততক্ষণে হাত ধুয়ে এসেছে। প্লেট হাতে অরুর পাশে বসেছে। লম্বা আঙুলগুলো ভাত নাড়ছে। ভাত মেখে 5 আঙুলের মুঠোয় নিয়ে অরুর মুখের সামনে ধরল। অরু ঝটপট খেয়ে নিল। মুহূর্তেই পেট নড়ে চড়ে ওঠে। বমি বমি ভাব। নিজেকে নিয়ন্ত্রণ করে শুধালো, আপনি খেয়েছেন? না। আমি খাইয়ে দিই? তন্ময় মাথা তুলে তাকালো। অরুর ফোলা ফোলা ঘুমন্ত মুখশ্রীতে নজর বোলালো। তবে মুখে কিছু বলল না। না হ্যাঁ কিচ্ছু করলো না। কয়েকটা নালা খেয়ে অরু থমকে গেল। এবার প্রখরভাবে পেট গুলিয়ে আসছে। আর খেতে ইচ্ছে করছে না। তন্ময় জোর করে আরও দুমুঠ খাওয়াতেই বিপত্তি ঘটালো। তন্ময় অবস্থা বুঝে প্লেট সরিয়ে রাখলো। খারাপ লাগছে? আর খেতে হবে? তন্ময়ের কথা শেষ হতে পারেনি। অরু মুখ চেপে ছুটে গেল ওয়াশরুমে। গদগদ করে একগাদা বমি করে বসলো। পেটে যা ছিল সবই ফেলেছে। তন্ময় ইতিমধ্যে ছুটে এসেছে। অত্যন্ত চিন্তিত সে, দিশাহারা। অরুর মাথা আগলে ধরেছে। চুলগুলো গুছিয়ে মাথায় পানিও ঢেলে দিল। মুখ পরিষ্কার করে বিছানায় এনে বসালো। কপালে হাত ছোয়ালো। কি হয়েছে? জ্বর তো নেই তাহলে? ভীষণ খারাপ লাগছে। অরুর মাথাটা তন্ময়ের কোলে হেলে পড়ল। চোখ বুঝে সেভাবেই রইল। হাত বাড়িয়ে তন্ময়ের কোমর জড়িয়ে নিল। সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। অরুকে কয়েক দফায় শুকে নিল। নেশা ধরে যায় এই ঘ্রাণে। এই ঘ্রাণ তো একান্তই তার তন্ময় ভাইয়ের। অরু তার ছোট নাক ঘষে দিল তন্ময়ের কোমরে, বিড়বিড় করে, আপনার থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, আমার খুব ভালো লাগে। শুয়ে পড় দেখি। অরুকে বিছানা শুয়ে দিয়ে তার পাশে বসলো। চুলে আঙুল চালালো। অরু গভীরভাবে তন্ময়ের বাম হাত 2 হাতের মুঠোয় নিয়েছে। সেভাবে গভীর নিদ্রায় তলিয়ে গেল। তন্ময় তবুও ঠাঁই বসে চুপটি করে অনেকক্ষণ এক মনে চেয়ে থাকলো। অধৈর্যরা এগিয়ে নিয়ে অরুর কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল। ধীর স্বরে আওড়ালো, এই যে মুগ্ধ নয়নে তোকে দেখতেই থাকে, তবু তো দেখার স্বাদ মেটে না। এতক্ষণ রাত 9টা। তন্ময় বেরিয়ে গেছে 7টায়। খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, না হলে সে যেত না। অরুকে এভাবে রেখে যাওয়াটার প্রশ্নই আসে না। দ্রুত গিয়ে দ্রুত ফিরবে বলেই বেরোনো। জ্যামে আটকে সে পুনরায় কল করলো বাবাকে। মোস্তফা সাহেব ধরলেন গম্ভীর মুখে, হ্যাঁ। হ্যালো বাবা। আসল আঙ্কেল এসছেন? না, আসবে এক্ষুনি। ওর ঘুম থেকে উঠেছে? বেশি খারাপ? মোস্তফা সাহেব ভোতা মুখে বলল, বাবা তুমি এখন নিশ্চয়ই চিন্তিত নও? আমারও একইভাবে চিন্তিত। কাজ করতে গেছো, যাও, আমরা আছি অরুকে দেখার জন্য। সিরিয়াস কিছু হলে বলো। জাবেদা বেগম রান্না করছে অরুর পছন্দের তরকারি চিংড়ির কোপ্তা। মেয়ের মুখে স্বাদ নেই, তাই স্পেশাল কিছু রান্না করছেন। সুমিতা বেগম একটু পরপর উপরে যাচ্ছেন, মেয়েকে দেখে আসছেন। পায়েস, রসমালাই কত কিছু নিয়ে গেলেন। কিচ্ছুটি মুখে তুলছে না, বমি করেই বসছে। দীপ্ত ফিরেই অসুস্থ অরুর পাশে বসে। একে একে বাড়ির সবাই অরুর কক্ষে চলে এলো। ডাক্তার আশরাফুল ইত্রার মধ্যে চলে এসেছেন। আপাতত অরুর পাশে চেয়ার পেতে বসে হাতের নালি চেক করছেন। অরুর বন্ধ চোখ খুলে দেখে নিলেন। সময় নিয়ে বেশ
কয়েকবার একইভাবে চেক করছেন, ভ্রুজোড়া কুঁচকে এসেছে। লাগাতার আরও কয়েকবার এই একই পদ্ধতিতে কিছু চেক আপ করে নিলেন। মোস্তফা সাহেব চিন্তায় পড়ল, এগিয়ে এসে শুধালেন, কি হয়েছে আশরাফুলের? সিরিয়াস কিছু হয় নাকি? আশরাফুল সাহেব হাত উঁচিয়ে থামতে বললেন। সময় নিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে তাকালেন। চোখ মুখ উজ্জ্বল, মুচকি হাসি ঠোঁট জুড়ে লেপটে। মোস্তফা সাহেব ভড়কে গেলেন। কি হয়েছে? আমার কাছে আয়। মোস্তফা সাহেব সামনাসামনি আসতেই শব্দ করে হেসে আশরাফুল সাহেব মোস্তফা সাহেবের কাঁধে হাত রাখলেন। পাশাপাশি হেঁটে কক্ষ থেকে বেরোচ্ছে। পেছন থেকে বাকিরাও আসছে। ঘুমন্ত অরুকে সকলে রেখে আসলো। অত্যন্ত ঠান্ডা গলায় আশরাফুল সাহেব বললেন, বন্ধু বাড়িতে মিষ্টি আছে তো? মানে মিষ্টি? না থাকলে আনা, মিষ্টি মুখ ছাড়া কিন্তু আমি যাচ্ছি না। হ্যাঁ বন্ধু, দাদা হতে যাচ্ছিস খুব শীঘ্রই। নিস্তব্ধতা নীরবতায় বয়ে গেল, থমকে গেল চারিপাশ, রুখে গেল শ্বাস প্রশ্বাস। চমকের চিহ্ন সকলের মুখশ্রীতে। লেপ্টে আনোয়ার সাহেব 2 কদম পেছনে চলে গেলেন। অবাকের চূড়ান্তে তিনি, কাঁধ রীতিমতো কেঁপে উঠছে। সুমিতা বেগম কাপড় দিয়ে মুখ চেপে ধরেছেন, চোখজোড়া বড় বড়। সাবিয়া চিৎকার করে বসেছে। মোস্তফা সাহেব তখন ঠায় দাঁড়িয়ে, তার পাজোড়া থমকে গেল যেন। কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গেলেন।